নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। আপনারা প্রত্যেকে জানেন নীতি নির্ণয় না দুর্নীতি 100টা পর্ব পেরিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, এবং এই অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান, আমজনতার আপনাদের অনুষ্ঠান, এবং যেখানে যেখানে দুর্নীতির অভিযোগ উঠছে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। যত নির্বাচন এগিয়ে আসছে বিভিন্ন রকম অভিযোগ আপনাদের সামনে তুলে ধরছি, এবং আমাদের যারা অতিথিরা আসছেন আমাদের সাথে, অর্থাৎ আমাদের স্টুডিওতে এই অনুষ্ঠানে, রাজনৈতিক অতিথি, অরাজনৈতিক অতিথি, সব পলিটিক্যাল অ্যানালিস্ট সবাইকে নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি, মূল্যায়ন করে দিচ্ছি। শেষ কথা মানুষ বলবেন, গণতন্ত্র শেষ কথা মানুষই বলে, অর্থাৎ আপনারা বলবেন। আমাদের আজকের পর্ব ভীষণ গুরুত্বপূর্ণ অন্যান্য পর্বের মতোই, কারণ আজকে আমাদের সঙ্গে যিনি অতিথি আছেন তাকে আপনারা খুব চেনেন, জানেন, এবং তার পরিচয় যেমন প্রাক্তন আইপিএস, তার সঙ্গে একজন লেখক। আপনাদের সাথে পরিচয় করে দেবো কথা না বাড়িয়ে। আমার বাদিকে বসে আছেন আপনাদের খুব পরিচিত মুখ, ডক্টর নজরুল ইসলাম, প্রাক্তন আইপিএস এবং লেখক। নজরুল্লাহ, ট্রাইব টিভি স্টুডিও আপনি প্রথমবার এসছেন, আপনাকে ট্রাইব টিভি বাংলা এবং নীতি নির্ণয় না দুর্নীতির অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই নজরুল্লাহ, যেটা নিয়ে আমরা শুরু করব, আপনার বই এবং আপনি যে দায়িত্ব সামলেছেন আইপিএস হয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে এত অভিযোগ উঠছে দুর্নীতির রাজ্যে, এবং তার সঙ্গে এসএসসি আপনারা জানেন রিভিউ পিটিশনের পর 1 সপ্তাহের মধ্যে কিন্তু কোর্ট নোটিশ বলেছে যে সেই তালিকা, অযোগ্যদের তালিকা দিতে হবে। নজরুলদা, আপনার অবজারভেশন আরজি কর এবং এসএসসি এই দুর্নীতি নিয়ে। দেখুন, আপনারা যখন নীতি দুর্নীতি নিয়ে কোনো অনুষ্ঠান করছেন তখন তার লক্ষ্য হওয়া উচিত যে মানুষ যাতে নীতি মেনে চলে একদম, এবং দুর্নীতি না করে। ঠিক। তো এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে প্রথমে বলতে হবে যে দুর্নীতি বলতে আপনি কি বোঝেন। বেশ। আমরা সকলেই একরকম দুর্নীতি বুঝি, কিন্তু সকলেই যে ঠিক বুঝি তা নয়। বেশ। দেখুন, 1962 সালে কেন্দ্রীয় সরকার একজন প্রাক্তন কেন্দ্রীয় হোম সেক্রেটারির অধীনে একটা কমিটি গড়েছিলেন, সেটাকে আমরা সান্থানাম কমিটি বলে জানি। তো সেই কমিটি দুর্নীতি কি তার সংজ্ঞা দিয়েছিলেন এবং কিভাবে দুর্নীতিকে দূর করতে হবে সেগুলো বলা হয়েছিল। তো সেখানে দুর্নীতির যে সংজ্ঞা বলা হয়েছিল, আমার দুর্নীতির মাসুল বলে একটা বই আছে। বেশ বেশ বেশ। তো সেখানে আমি এটা উদ্ধৃত করেছি। তো খুব সংক্ষেপে বলতে গেলে দুর্নীতির মাসুল, দুর্নীতির মাসুল দর্শকদের জানা দরকার। বেশ। তো সেটা হচ্ছে যে কোনো পাবলিক পদে যে ব্যক্তি থাকেন সেই পদের ক্ষমতা বা প্রভাবকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করাই হচ্ছে দুর্নীতি। বেশ। পাবলিক পদের যে ক্ষমতা বা প্রভাব সেটা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে দুর্নীতি। বেশ। অতএব আপনি যদি দুর্নীতি করতে চান তাহলে যারা আমাদের পদে আছেন, সেটা আমাদের রাজ্যে রাজ্যপাল থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রী, মন্ত্রী, আমাদের যদি আপনার অফিসার বলতে যান চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি বা ডিজি, সিপি, এর সকলের আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, আমাদের রাজ্যে এখন যিনি মুখ্যমন্ত্রী আছেন, নন্দীগ্রাম ভোটে তিনি হেরেছিলেন। তারপরে যখন মুখ্যমন্ত্রী হন তখন তিনি এমএলএ ছিলেন না। কিন্তু আমাদের দেশের সংবিধানে আছে যে 6 মাসের মধ্যে যদি কোনো মন্ত্রী এমএলএ না হন তাহলে তিনি সেই পদে থাকতে পারবেন। ঠিক। তো তখন উপনির্বাচন করানোর জন্য ভবানীপুর থেকে আপনারা জানেন যে শোভনদেব চ্যাটার্জি জিতেছিলেন, তাকে বলে পদত্যাগ করানো হয়। কিন্তু বাই ইলেকশন করার মুশকিল ছিল যে তখন করোনার নিষেধাজ্ঞা চলছিল। যেমন আমাদের রাজ্য সরকারই 30শে সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়িয়েছিলেন। ঠিক। তারপর তখন বন্যা চলছিল, বন্যা পরিস্থিতিও ভালো ছিল না। তো এইরকমভাবে যে বিভিন্ন জায়গায় যে বিধানসভায়
এবং লোকসভায় যে আসন যেগুলো বাই ইলেকশন করাতে হবে সেটার 3টা লোকসভা ছিল এবং 31টা বিধানসভা ছিল। রাইট। তো কোথাও নির্বাচন হলো না। আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি নির্বাচন কমিশনকে একটা চিঠি লিখলেন যে যদি এখানে বাই ইলেকশন তাড়াতাড়ি না করানো যায় তাহলে সাংবিধানিক সংকট দেখা দেবে। সাংবিধানিক সংকট। বেশ। আমি বলছি এটা দুর্নীতি। কেন দুর্নীতি? এ ব্যাপার নিয়ে হাইকোর্টে একটা মামলা হয়েছিল। হাইকোর্টের যে মামলার যে অবজারভেশন তার একটা চ্যাপ্টার আমার এবার যে বই বেরোচ্ছে রাজ্যে পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব সেখানে আমি কোট করেছি। বেশ। আমি সংক্ষেপে বলছি যে দেখুন, তিনি নির্বাচন কমিশনকে লিখছেন যে আমাদের এখানে বন্যা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করে নিয়েছি, কিন্তু তিনি যে সরকারের চিফ সেক্রেটারি তারাই 30শে সেপ্টেম্বর এই যে লকডাউন করোনা সেটা বাড়িয়েছে। মানে ঘটনাচক্র উল্লেখ করতে হয় যে বাই ইলেকশন যে হয়েছিল সেটা 30 তারিখে হয়েছিল, 30 তারিখ পর্যন্ত কিন্তু সরকার বাড়িয়েছে। তারপরে বন্যা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করে নিয়েছি এবং সাংবিধানিক সংকট দেওয়া যাবে। আচ্ছা, সংবিধানে কোথায় লেখা আছে যে মমতা ব্যানার্জিকে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে হবে? কোথাও লেখা নেই। তো তিনি এটা লিখলেন। এটা নিয়ে যখন হাইকোর্টে মামলা হলো তখন হাইকোর্ট অবজারভেশন দিলেন যে মমতা ব্যানার্জি এখান থেকে ভোটে দাঁড়াবেন সেটা যতক্ষণ না পর্যন্ত তিনি নমিনেশন ফাইল করছেন তিনি জানলেন কি করে। বা এই যে তিনি যে কথাগুলো লিখেছেন এগুলো একটা রাজনৈতিক নেতার মতো লিখেছেন, উনার এখতিয়ারের বাইরে গিয়ে। আমার কথা বলছি না, এটা আমি হাইকোর্টের রায়ের কথা বলছি। চিফ জাস্টিসের ঘরে মামলা ছিল, কিন্তু কেন এই ইলেকশনটা তিনি বন্ধ করলেন না? আমি বলবো আপনারা যদি দেখেন আমাদের ইলেকশন কমিশনের সংবিধানে যে ক্ষমতাগুলো দেওয়া আছে সেটা 324 থেকে 329 পর্যন্ত দেওয়া আছে। 329 নম্বর ধারায় বলা আছে, এটা বলা হয়েছে কেন, যদি কোর্টকে মামলায় হস্তক্ষেপ করতে দেওয়া হয় তাহলে নির্বাচন কোনোদিন শেষ করা যাবে না। বেশ। তো সেই জন্যে একবার নির্বাচন ঘোষণা হয়ে গেলে কোর্ট সেটা হস্তক্ষেপ করতে পারবে না, কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পর ইলেকশন পিটিশন করতে পারবে। তো সেই জাজমেন্টে হাইকোর্টের জাজ সাহেব বলেছেন যে ইলেকশন পিটিশন হলে কি রায় হবে সেই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করছি না। তো চিফ সেক্রেটারি এটা দুর্নীতি করলেন, কিন্তু নির্বাচন কমিশন তিনিও চিফ সেক্রেটারির চিঠির রেফারেন্স দিয়ে, আমি যেটা বললাম 3টে লোকসভায় ভোট বাকি আছে, 31টা বিধানসভায় ভোট বাকি আছে, উপনির্বাচন করাতে হবে, সবকটা বাদ দিয়ে ভবানীপুরে ইলেকশন ডিক্লেয়ার করিয়ে দিলেন যে এখানে যে এক্সিজেন্সি হয়েছে তার জন্য। অথচ আমাদের যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে 51 সালের 151 ধারা আছে, এখানে বলা আছে যে 6 মাসের মধ্যে কেউ রেজিগনেশন দিলে বা অন্য কোনো কারণে ফাঁকা হলে উপনির্বাচন করতে হবে, কিন্তু 6 মাসের মধ্যে করা সম্ভব না, অসুবিধা আছে, সেটা নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে ঠিক করবে। কোথাও বলা নেই যে চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে বা তার চিঠির রেফারেন্সে ঠিক হবে। অর্থাৎ চিফ সেক্রেটারি যেটা করলেন সেটা দুর্নীতি, নির্বাচন কমিশনের যেটা করলেন সেটাও দুর্নীতি। আমি যে সংজ্ঞাটা আছে সেটা বোঝানোর জন্য উদাহরণটা দিলাম। বেশ। নজরুল্লাহ, আমি প্রথমে যে প্রশ্নটা করেছিলাম, এই মুহূর্তে যা অভিযোগ উঠছে এসএসসি নিয়ে, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, তাতে কি দোষ? যারা পয়সা দিয়ে চাকরি পায়নি, আমাদের স্টুডিওতেও তারা এসছেন, শিক্ষক শিক্ষিকা দুজন, কি হবে ভবিষ্যৎ? এবং তার সঙ্গে এই আরজি কর নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন এমএলএদের, শাসক দলের এমএলএদের বাড়িতে সিবিআই যাচ্ছে, ভোট যত এগোবে সিবিআই এর প্রোঅ্যাক্টিভনেস কি বেড়ে যাবে? আরজি করের কথা আলোচনা করতে চাইছেন? দুটোই এসএসসি দুটোই। এসএসসি যদি কথা বলেন তাদের কাজটা কি? তারা যে প্রার্থীরা আছে তাদের কাছ থেকে দরখাস্ত নেবেন, যাকে যোগ্য পাবেন, তারপরে 1 2 3 4 করে প্যানেল করবেন, তারপরে যতজন ভ্যাকান্সি আছে সেই নামগুলো তারা পাঠাবেন বোর্ডের কাছে। বোর্ড তাদেরকে কোথায় কোথায় ভ্যাকান্সি আছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেবে। এসএসসি কি করেছে?
সেই প্যানেল তো ঠিকভাবে করার কোনো মা বাপ নেই। যারা যোগ্য প্রার্থী তাদের নম্বর কমিয়ে দিয়েছেন বা বিবেচনাই করেননি। যাদের যোগ্যতা নেই, যেহেতু শূন্য পেয়েছে, সে চাকরি পাওয়ার মতো নাম্বার দিয়ে দিয়েছেন। মানে কম নাম্বার পেয়েছেন, তাকে চাকরি পাওয়ার মতো নাম্বার দিয়ে দিয়েছেন। সাদা খাতাও তো অনেকে জমা দিয়েছে। সাদা খাতা জমা দিয়েছে, তার মানে তো শূন্য পাওয়া, তো তাদের অনেক নাম্বার দিয়ে দিয়েছেন। কেউ দরখাস্ত করেনি, প্যানেলের নাম নাই, এরকম লোককেও চাকরি দেওয়ার জন্য সুপারিশ করেছেন। কেন করেছেন? এই যে দু একদিনের মধ্যে সুপ্রিম কোর্টে যে মামলা হলো, সেখানে পরিষ্কার বলেছে আমাদের এখানে মুখ্যমন্ত্রী লোকদের, আইনজীবীদের যারা মামলা করেছিল তাদের দোষ দিচ্ছেন। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছেন যে যারা এই অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদেরকে প্যানেলে রাখার জন্য নিশ্চয়ই কোনো মন্ত্রীর একদম। প্রার্থী আছে, একদম। এবং তার জন্য তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং বারবার বলার পরে যাদেরকে সিবিআই চিহ্নিত করেছে যে এরা অবৈধভাবে চাকরি পেয়েছে, তাদের নামের তালিকাটা এসএসসি কিছুতে প্রকাশ করছে না। বেশ। যেমন ধরুন, মানে প্রতারণাটা দেখুন। এসএসসির আইনজীবী, তাকে আমরা চিনি, সে সাংসদ, শাসক দলের। তাকে যখন বলা হলো যে আপনাদেরকে তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল, করেছেন? বলে করেছেন। আবার জানতে ক্রস চেক করেছেন? না, যদি আপনারা ধরে তোলেন তাহলে বলুন কিভাবে করেছেন। এসএসসির ওয়েবসাইটে একদম। দিয়েছেন, কোথায় দিয়েছেন? রাইট, এক্স্যাক্টলি। খবরের কাগজে দিয়েছেন, কিভাবে করেছেন? তখন উনি বললেন না হুজুর, করা হয়নি, তবে 7 দিনের মধ্যে আমি করে দেবো। তো এই আইনজীবীদের তো প্রথমে জেলে পাঠানো উচিত। এই এসএসসি যারা করছে তাদের, যারা এই আইনজীবীকে নিযুক্ত করেছেন তাদের তো জেলে পাঠানো উচিত। ধরুন, যে বৈধভাবে চাকরি পেয়েছিলেন যে প্রার্থীরা, তাদের তো কোনো অপরাধ নেই, তাদের চাকরি বাতিল হলো কেন? কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি এটা ইচ্ছে করে বলছি যে শাসক দলের যিনি মুখপাত্র, সাধারণ সম্পাদক, তার সাক্ষাৎকার আপনারা দেখেছেন যে তিনি বলছেন যে এইভাবে যে দুর্নীতি করা হচ্ছিল সেটা আমাদের পার্টির কাছে খবর ছিল। তো পার্টির সর্বোচ্চ নেত্রী কে? মমতা ব্যানার্জি। পার্টির মহাসচিব কে ছিলেন? পার্থ চ্যাটার্জি। তারাই তো অপরাধ করছিল। তো তারা অপরাধ করছিলেন, পার্টির কাছে তার খবরও ছিল। তার মানে তারাই অপরাধ করছিলেন, তাদের কাছে খবর ছিল। তো তারা টাকা নিয়ে চাকরি বিক্রি করলেন, এই জন্য হাইকোর্টে মামলা। হাইকোর্টে মামলা হওয়ার পর হাইকোর্ট তো চাইলেন যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের, এবং যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের তালিকাটা আপনারা দিয়ে দিন। দিলেন না। সুপ্রিম কোর্টেও চাইলেন, দিলেন না। কেন দিলেন না? আপনারা দেখুন যে সিবিআই যাদের অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য চিহ্নিত করেছে তাদের ব্যাপারে সুপ্রিম কোর্টের যে রায় হচ্ছে যে তারা সুদ সমেত যা বেতন নিয়েছেন ফেরত দেবেন, আর পরবর্তী নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে যারা চিহ্নিত হননি তাদের মধ্যে যারা অবৈধভাবে চাকরি পাওয়া লোক আছেন তাদের তালিকা যদি দিয়ে দিন, তাহলে তাদের ব্যাপারে তো একই রকম আইন হতো। মানে রায়টা এরকম হতো যে তাদের সুদ সমেত টাকা ফেরত দিতে হবে এবং পরবর্তীকালে নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু তালিকা দেননি বলে তারা তো এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু যারা চিহ্নিত হয়েছে তারা পারবেন না। তো তাহলে কিন্তু তালিকা দিলেন না কেন? কারণ কুন্তল ঘোষের কথা আপনাদের মনে আছে যে আমি তো আদায় করে 10% রেখে বাকিটা উপরের লোকদের কাছে পাঠাতাম। উপরের লোক কারা আপনারা জানেন। তো তাহলে যেমনি তালিকাটা দিয়ে দেওয়া হবে, আর যাদেরকে টাকা দিয়েছে, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা তো খুব খুব ভালো মানুষ, এরকম ভাবার কোনো কারণ নেই। বা তারা জমি বিক্রি করে টাকা দিয়েছে, কাউকে ধার করে টাকা দিয়েছে, স্ত্রীর গয়না বিক্রি করে টাকা দিয়েছে, তাদের যখন টাকাটাও গেল, চাকরিটাও গেল, নামটাও প্রকাশ হলো, ওই লোকগুলোকে তো গাছে ধরে পেটাবে আর বললো যে আমার টাকাটা ফেরত দাও। আর তাদেরকে যখন পেটাবে সেই পিটুনির কিছু তো পড়বে যারা 90% নিয়েছেন, সেই জন্য তারা তালিকাটা দেন। এবং সেই জন্যে চিহ্নিত হওয়ার পরেও তাদের জন্য ভাতা দেওয়ার চেষ্টা, তাদেরকে পরীক্ষায় বসানোর চেষ্টা। তার মানে এখানে সব থেকে দুর্নীতি পরায়ণ হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তাদের অধীনের নেতামন্ত্রীরা।
বেশ আমরা না। বেশ নজরুল্লাহ, একটু আরজিকর নিয়ে সংক্ষেপে, আরজিকর মুভমেন্ট নিয়ে কিন্তু আবার সিবিআই প্রোঅ্যাক্টিভ হয়ে গেছে। কিছুই প্রোঅ্যাক্টিভ সিবিআই হয়নি। সিবিআই যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তার বাড়িতে গেছে, তাছাড়া সিবিআই কি করেছে? এটা তো CBI সাধারণ কিচ্ছু করেনি। আমি সাধারণ একটা মানুষের প্রশ্ন, পুলিশ যা করলো সিবিআইও তাই করলো। সিবিআই কি করে করবে? এখানকার রাজ্যের সর্বোচ্চ নেত্রীর সঙ্গে দিল্লিতে যারা ক্ষমতায় আছেন তাদের সর্বোচ্চ নেতাদের সঙ্গে যে গোপন সমঝোতা, তার ফলে সিবিআই তো ওখানকার নেতাদের অধীনে কাজ করেন, ফলে তারা করতে পারেননি। না করলে আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। সিবিআই আমাদের দেশের সব থেকে নাম করা তদন্তকারী সংস্থা, একদম। এবং সিবিআই লোকদের এই রাজ্যের পুলিশের লোকদের মতো ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে হয় না। অত পুরো সময়টা তার তদন্ত করার জন্য ব্যয় করতে পারে। তাদের ভালো ট্রেনিং আছে, আমি সিবিআইতে অনেকবার ট্রেনিং নিতে গিয়েছি। তাদের ভালো ফরেন্সিক সায়েন্স ল্যাব আছে, সব কিছু তাদের সুযোগ সুবিধা আছে, তাদের ইনহাউস প্রসিকিউটর আছে। তো তারা কলেজের প্রিন্সিপাল এবং থানার ওসিকে গ্রেপ্তার করবে। সিবিআই যখন গ্রেপ্তার করছে, আমরা এটিকে ধরে নিতে পারিনি যে তাদের বিরুদ্ধে প্রমাণ তারা পেয়েছিল। যদি প্রমাণ না পায় তাহলে গ্রেপ্তার করলে কেন? গ্রেপ্তার করার দরকার ছিল না। আজ যদি প্রমাণ পেলে তাহলে নির্দিষ্ট সময়ে চার্জশিটটা কেন দিলে না? এখনো দেয়। তো তাহলে সিবিআই কাজ করছে, আমরা বলবো কি সিবিআই কাজ করছে না? বেশ, আপনারা শুনলেন, আপনাদের অনেকের মনের প্রশ্ন থাকতে পারে এবং আপনারা অন্যান্য পর্বে লিখেওছেন। তো নজরুল্লাহ কিন্তু আপনাদের সামনে সেই ব্যাখ্যা করলেন। নজরুল্লাহ, এবার যদি একটু এসআইআর নিয়ে কথা বলি। এসআইআর কিন্তু রাজ্যে আগেও হয়েছে, ভোটের আগে আমরা দেখেছি, কিন্তু এই এসআইআর অন্য এসআইআর এর থেকে একটু আলাদা। যা রিয়াকশনস বিভিন্ন রাজনৈতিক দল করছে, কেউ প্রতিবাদ করছে, কেউ বলছে এগুলো হবেই না। নির্বাচন কমিশনের রোল নিয়েও আপনার সংক্ষেপে যদি একটু বলেন। নির্বাচন কমিশনে নিরপেক্ষভাবে কাজ করা উচিত, এবং সেটা যাতে তারা করতে পারে তার জন্য সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে নির্বাচন কমিশনারদের যখন নিয়োগ করা হবে, প্রধানমন্ত্রী থাকবেন, শাসক বিরোধী দলের নেতা থাকবেন, আর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বা তার কোনো প্রতিনিধি থাকবেন। তাহলে নিরপেক্ষতার সম্ভাবনা থাকবে। কিন্তু কেন্দ্রের শাসক দল তাড়াতাড়ি আইনটা পরিবর্তন করে পার্লামেন্টে একটা আইন পাস করলে, আমাদের সংবিধানে বলা আছে যে পার্লামেন্ট আইন পাস করতে পারে, পাস করে কি করলেন যে ওখানে প্রধানমন্ত্রী থাকবেন, প্রধানমন্ত্রীর নির্বাচিত আরেকজন মন্ত্রী থাকবেন, আর বিরোধী দল নেতা থাকবে। দুজন যখন হ্যাঁ পেয়ে যাচ্ছে, তারপর প্রধানমন্ত্রী যাকে চাইবেন তিনি হবেন। এবং আপনারা জানেন এখন যিনি মুখ্য নির্বাচন কমিশনার আছে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কি অবস্থা সৃষ্টি হয়েছিল, মামলাও হয়েছিল আপনারা জানেন। তো তাহলে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনার কে থাকবেন, নিযুক্ত হবেন, সেটা প্রধানমন্ত্রীর উপর নির্ভর করবে। তো সেইটা যদি হয় তাহলে তিনি প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করে চলার চেষ্টা করবেন, সেটাই স্বাভাবিক। আবার নির্বাচন কমিশনকে যদি পদ থেকে সরাতে হয় তো তাহলে ইমপিচ করতে হবে, তাহলে পার্লামেন্টে যাদের সংখ্যাগরিষ্ঠতা আছে তাদেরকে সন্তুষ্ট করে চলতে হবে। অতএব নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। এটার ফলে কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছেন তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে যাদের ভোটার তালিকায় নাম থাকার কথা তাদের নাম বাদ দিয়ে দিচ্ছেন, যাদের নাম থাকার কথা নয় তাদের নাম ঢুকিয়ে দিচ্ছেন, তাদেরকে ভোট দেবেন এরকম। আর আমাদের রাজ্যের শাসক দলের লোকদের কথা যদি আপনি ধরেন, নির্বাচন কমিশনারদের এত তো বেশি লোক নাই যে তারা নিজেরাই এই ভোটার তালিকাটা সংশোধন করতে পারবেন। আপনারা নিশ্চয়ই সম্প্রতি যে বিতর্ক হয়েছে দেখেছেন যে বারুইপুর এবং ময়নার ইআরও এবং ডাটা এন্ট্রি অপারেটর যারা ছিলেন একদম খুব পরিষ্কার তারা তদন্ত করে রিপোর্ট দিয়েছেন যে যাদের নাম তালিকায় আসার কথা নয় তাদের নাম এরা তুলে দিয়েছেন। অর্থাৎ এদের বিরুদ্ধে এফআইআর করা হোক, সাসপেন্ড করা হোক। দেখুন আমাদের রাজ্য সরকারের এরা কর্মচারী ছিলেন,
কিন্তু ইলেকশন কমিশনের হয়ে কাজ করছিলেন। অতএব আইন অনুসারে আমি আবারও বলছি যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট দুটো আছে, একটা 50 সালের, একটা 51 সালের। ওকে, তো এই 51 সালের একটা সম্পর্কে অনেকে জানেন, কারণ ভোট যখন হয় তখন যে ম্যাল প্র্যাকটিসগুলো আছে সেটা 51 সালের আইনে বলা আছে। যেমন ধরুন আমাদের প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে একটা বিতর্ক উঠেছে, এ ব্যাপারে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে, এবং রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের এখানে 123 ধারা আপনি যদি দেখেন সেখানে বলা আছে যে কেউ যদি এমন কোনো স্টেটমেন্ট করেন যে যেটা তিনি জানেন সত্যি নয়, তাহলে তার সাজা হবে। বেশ, তো তাহলে আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে আমি দিল্লি ইউনিভার্সিটি দিয়ে বিএ পাস করেছি, গুজরাট ইউনিভার্সিটি থেকে এমএ পাস করেছি। লোকে যখন দেখতে চাইছে যে তিনি পাস করেছেন কিনা, সেটা তাহলে বন্ধ করা হচ্ছে কেন? ওকে, কারণ যদি প্রকাশ না হয় তাহলে প্রধানমন্ত্রী জেতার জন্য যে নমিনেশন পেপার দাখিল করেছিলেন সেটাতে তিনি সত্যি কথা বলেছিলেন না মিথ্যে কথা বলেছেন কি করে জানা যাবে? Right. আর যদি মিথ্যে কথা বলেছেন সেটা প্রমাণ হয়, তাহলে ওনার ভোটটা বাতিল হবে। মিজোরামে জানেন একজন কংগ্রেস নেতার এই জন্য বাতিল হয়েছিল, এবং সেটা শুধু ডিগ্রির জন্যই। উনি এমবিএ ছিলেন না, কিন্তু লিখেছিলেন যে এমবিএ। বেশ, তো নরেন্দ্র মোদী যদি এমএ না হয়ে এমএ লেখেন, তাহলে তার জন্য তার ইলেকশনটা বাতিল হবে, প্লাস সাজা হবে। বেশ, তো সেটা কেন ওটা করতে দেওয়া হচ্ছে না? এটা দুর্নীতি। বেশ, দারুণ বললেন, দারুণ ব্যাখ্যা করলেন নজরুলদা। এবার যে প্রশ্নটা করব, দর্শকরা হয়তো আপনার কাছ থেকে একদম বিস্তারিত বিশ্লেষণ শুনবেন, যদি আমাদের সময় কম। প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলামের চোখে বর্তমান পুলিশ এই মুহূর্তে বিভিন্ন রকম অভিযোগ তাদের বিরুদ্ধে, শাসক দলের হয়ে কাজ করছে বিরোধীরা বলে, কি বলবেন? দেখুন, পুলিশের নিরপেক্ষভাবে সততার সঙ্গে দক্ষতার সঙ্গে কাজ করা উচিত। বেশ, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে আমাদের পুলিশের ইতিহাসটাই ভালো না। ব্রিটিশ সরকার আমাদের এখানে পুলিশ তৈরি করেছিলেন, কিন্তু ইংল্যান্ডে বা স্কটল্যান্ডে বা ওয়েলসে যে পুলিশ আছে সে পুলিশের আদলে নয়। নর্দার্ন আয়ারল্যান্ডে, অর্থাৎ একটা দেশকে দখল করে রাখার জন্য যে পুলিশ ছিল, সেই পুলিশের আদলে। বেশ, অর্থাৎ আমাদের পুলিশ যদি আপনি দেখেন যে 1861 সালের দিকে যে কমিটিগুলো হয়েছিল বা আইন হয়েছিল, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে আমরা এমন একটা পুলিশ তৈরি করতে চাইছি যেটা ম্যাজিস্ট্রেসির হাতে ইমপ্লিমেন্ট। ওকে, তো আমাদের দেশ স্বাধীন হয়েছে, ব্রিটিশদের জায়গায় আমাদের দেশের লোক নেতা মন্ত্রী হচ্ছেন এখন, কিন্তু আমাদের পুলিশের অবস্থা পাল্টায়নি। সুপ্রিম কোর্ট একের পর এক রায় দিয়েছে, কিন্তু আমাদের কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার এ রায়গুলো মানছে না। বেশ, যেমন ধরুন পুলিশের ডিজি কাকে করা হবে, এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রায় আছে যে সিনিয়র পুলিশ অফিসারদের, আইপিএস অফিসার যারা আছেন তাদের একটা তালিকা করে ইউপিএসসির কাছে পাঠাতে হবে অন্তত 3 মাস আগে, বেশ, পদ যখন খালি হচ্ছে। ইউপিএসসি তাদের সবকিছু পরীক্ষা করে 3 জনের একটা তালিকা রাজ্যকে দেবে। এই 3 জনের মধ্যে থেকে রাজ্য একজনকে চুজ করতে পারবে। ওকে, 3 জনের বাইরে থেকে নয়। রাজ্য সরকার তালিকাই পাঠাচ্ছেন না 3 মাস আগে। পাঠালে সেটা এত দেরি করে পাঠাচ্ছে যে ইউপিএসসি বলার আগে তারা তারপর ডিজি করে দিচ্ছে। বর্তমান ডিজি আছে সেও এরকম হয়েছে, কারণ তার যা রেকর্ড আছে, যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অন্য মন্ত্রীদের মধ্যে যে প্রমাণ আছে সেগুলো লোপাট করা, তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোক তাকে অ্যারেস্ট করতে না হলেও অন্তত জেরা করতে এসেছিল, তখন রাজ্যের পুলিশ সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকদের ধরে থানায় নিয়ে চলে গিয়েছিল। তারপর মুখ্যমন্ত্রী তার বাড়িতে চলে এসেছিলেন, এবং তারপর পোশাক পরা পুলিশের লোকদের নিয়ে মুখ্যমন্ত্রী ধর্নায় বসে গিয়েছিলেন। তো এরকম আইপিএস অফিসারকে তো ইউপিএসসি সিলেক্ট করবে না। তো এইরকম লোকদের যখন পদে বসানো হচ্ছে যে অসৎ, এইরকম লোকদের যখন এসপি করা হচ্ছে, এরকম লোকদের যখন ওসি করা হচ্ছে, অসৎ লোকদের, তখন তারা সৎভাবে কাজ করে আপনি কি করে আশা করবেন? আপনি একটা উদাহরণ নেন, যে কালীগঞ্জে ভোট হলো, তামান্না বলে একটা মারা গেছে, আপনারা শুনেছেন। কোথায় থেকে? বিজয় মিছিল থেকে। তো বিজয় মিছিলে বোমা ছিল, গুলি ছিল,
ভোটের সময় ছিল না, তো পুলিশের লোকেরা যদি কাজ করতো এগুলো থাকতে পারতো? পুলিশের লোকেরা কাজ করেন, শাসক দলের আশ্রয় যারা গুন্ডা বদমাশ আছে তাকে তো বোমাগুলি তারা উদ্ধার তার করে। তো প্যাথেটিক নজরুলদা, শিক্ষকদের উপর লাথি মারা এবং লাঠি মারা সেই দেখুন, ছবি সবাই দেখেছেন, এখানে আমরা স্টুডিওতেও তারা এসেছেন। আপনারা একটু বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জি তার মন্ত্রীদের দিয়ে, তার অধীনের লোকদের দিয়ে কোটি কোটি টাকা তুলেছেন। এই শিক্ষকরা যদি মামলাটা না করতেন তাহলে তো এটা বাইরে আসতো না। তো তারা মামলা করার পর প্রমাণ হচ্ছে যে মমতা ব্যানার্জি দুর্নীতিপরায়ণ। পার্থ চ্যাটার্জি তো এখনো হাজতেই দীর্ঘদিন তাকে কাটাতে হয়েছে। তেমনি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, বোর্ডের চেয়ারম্যান সেক্রেটারি, এসএসসি চেয়ারম্যান সেক্রেটারি, তাদেরকে সব হাজতে কাটাতে হচ্ছে। তো এটা শিক্ষকরা তাদের চাকরি বাঁচানোর জন্য করেছে, কিন্তু মমতা ব্যানার্জি তো মনে করছেন যে আমার দুর্নীতি ভাস হয়েছে তাতে। তো মমতা ব্যানার্জি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পুলিশকে বলছেন, পুলিশ তাদের নিরপেক্ষতা ভুলে ওই নিজেদেরকে যখন মারতে আসে তখন টেবিলে তেলে লোকায়। ওই আপনারা মুর্শিদাবাদে দেখেছেন যে দোকানে ঢুকে শাটার বন্ধ করে দেয়, কিন্তু এই নিরীহ মাস্টার মশাইদের পেলে তাদের বিরক্ত জেগে ওঠে, তারা প্রেস কনফারেন্স করেও পক্ষে সাফাই দেন। মাঝে তো দেখলেন তারা আরও একটা বড় কারবার করেছেন, পুলিশ অফিসারদের স্ত্রীদের সাজিয়ে গুজিয়ে প্রেস কনফারেন্সে পাঠিয়ে এই দিয়েছে। রাজ্যে বোধ আগে এরকম ঘটনা ঘটে। আর যেই প্রশ্ন, আরে আমি আমার পরিবারকে দিয়ে এরকম প্রেস কনফারেন্স, এটা অপরাধ, যে করেছে তার প্রসিডিং হওয়া উচিত, চাকরি যাওয়া উচিত। তো কিন্তু যেটা হয়েছে আমার সব থেকে খারাপ লাগছিল, আমারও পরিবারের লোকজন আছে, লোকেরা সাংবাদিকরা প্রশ্ন করছে, তারা পালিয়ে যাচ্ছে, এমন করে প্ল্যাকেটে মুখ টুক ঢেকে পালিয়ে যাচ্ছে, প্রশ্নের উত্তর তাদের কাছে নাই। না কি কি কি- মানে কেন পালাচ্ছে, কেন নজরুলদা মুখ দেখাবে না কেন, কিসের ভয়? দেখুন, সাংবাদিকরা যেটা প্রশ্ন করছিলেন আমার টিভিতে দেখে এত খারাপ লেগেছে, যে তারা বলছেন যে ধরুন যে একজন কেউ আমরা পুলিশের একজন লোককে খারাপ কথা বলেছে, তো আপনারা প্রেস কনফারেন্সে খুব ভালো, কিন্তু অনুব্রত মণ্ডল যখন একজন পুলিশ অফিসারকে ফোন করে, যিনি গেস্টেড অফিসার, তার মাকে ধর্ষণ করতে চাইছেন, তার স্ত্রীকে ধর্ষণ করতে চাইছেন, অন্য কেন সরাসরি তাকে ফোন করে, তখন আপনারা কোথায় ছিলেন? এর উত্তর তো তাদের কাছে নাই। একদম একদম। নজরুলদা, আমাদের একদম সময় শেষ, আমি সংক্ষেপে এক লাইনে নেব। 2026 আপনি অনেক নির্বাচন অভিজ্ঞতা আপনি করিয়েছেন, যখন আপনি আইপিএস আপনি কর্মরত ছিলেন, কি মনে হচ্ছে খুব সংক্ষেপে? আপনি জানতে চাইছেন কি সেটা বলুন। কি হতে পারে 2026-এ? আচ্ছা, ভোট কিভাবে হয়? এখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়? হয়? যদি হয় তখন বলা যায়। এখানে তো কে ভোট দেবে সেটা গুন্ডা বদমাশরা ঠিক করে। আচ্ছা। এবং ভোট দিতে আসলেও আমার যেটা অভিজ্ঞতা, যারা বিরোধী পক্ষের লোকদের ভোট দিতে হবে তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়। যদি বেরে তারা বুথে এসে দাঁড়ায়, সেখানেও তাদের উপর গুলি চলে, বোমা পড়ে। বেশ। তারপরে যদি বুথের ভিতরে ঢোকে, হাতে কালি মাখানোর সঙ্গে সঙ্গে বুথের ভিতরে থাকা সশস্ত্র গুন্ডা তার ভোটটা দিয়ে দেয়। আবার তারপরে সল্লেকে আপনারা দেখেননি, দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম আপনারা শোনেননি? কতদিন আগে মারা গিয়েছে, কিন্তু ভোটার লিস্টের নাম আছে। শ্রদ্ধেয় গায়ক, শ্রদ্ধেয় গায়ক তো, তিনি মারা গিয়েছে, আমি তাকে শ্রদ্ধা করি, হুম। কিন্তু তিনি যদি এতদিন পরেও এসে ভোট দেন তাহলে আপনি কি বলবেন সেটা বলুন। হয়তো নিশ্চয় স্বর্গ থেকে ভোট দিতে আসেননি, তাহলে কেউ দ্বিজেন মুখোপাধ্যায় হয়ে ভোটটা দিয়েছেন, তো তার ছবি তো দ্বিজেন মুখোপাধ্যায়ের ছবি হবে না। তা আপনার ওখানে যারা প্রিজাইডিং অফিসার ছিলেন, পোলিং অফিসার ছিলেন, পুলিশ অফিসার ছিলেন, তারা এই অন্যায়টা দেখে এটাকে সহ্য করেছেন, এবং ওখানে বিরোধী দলের কোনো এজেন্টকে নিশ্চিতভাবে থাকতে দেওয়া হয়নি। তা থাকতে দিলে তারা আপত্তি করতেন। তো এইরকমভাবে যদি ভোট হয় তাহলে ভোটের ফল কি হবে সেটা যাদের হাতে রিভলভার আছে, পিস্তল আছে, গুলি আছে, একদম। বোমা আছে, তারা ঠিক করবে, ভোটাররা তো ঠিক করবে না। বেশ। তো এটা নিয়ে ভবিষ্যৎবাণী করা সম্ভব নয় যে গুন্ডা বদমাশের কার জন্য ভোট করবে। বেশ। নজরুলদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য, আপনি এসেছেন স্টুডিওতে এবং অনুষ্ঠানে, অনেক ধন্যবাদ।
আপনাদের সকলকে আজকের পর্ব ডক্টর নজরুল ইসলাম ছিলেন আপনাদের সামনে এবং অনেক কিছু কিন্তু তিনি ব্যাখ্যা করলেন, বিশ্লেষণ করলেন, আপনারা শুনলেন, আমরা জানালাম আপনাদেরকে। আপনাদের মতামত জানাবেন, কমেন্টে লিখবেন, আমরা পরবর্তী পর্বে নিশ্চয়ই অন্যান্য অতিথিদের নিয়ে এসে বিশ্লেষণ করব। আজকের পর্বে এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।